নমস্কার, যা বলবো সত্যি বলবো। চলুন এখন থেকে 1 ঘন্টা সত্যের গান গাই, আর সত্য বলতে গিয়ে এক মায়ের কথা বলি। সত্যিকারের মা, ইনিও ভগবতী দেবী পক্ষে আজ সেই মা ভগবতীর কাহিনী। চারিদিকে যখন আলোর রোশনাই, তখন প্রদীপের নিচে জমে থাকা অন্ধকারের মতোই অপেক্ষায় বসে রয়েছেন এই মা। মা সন্তানদের রক্ষা করেন। মা দুর্গার কাছে আমরা কি চাই? রক্ষা করো মা। এই মা ভগবতীও রক্ষা করতে চাইছেন তার সন্তানকে। সাড়ম্বরে মাতৃ আরাধনা চলছে, তার প্রস্তুতি লাস্ট ল্যাপে। আমরা তো ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং পুরো দস্তুর শুরু করে দিয়েছি। তখন এক মা, মা ভগবতী, কোনো এক প্যান্ডেলের বা ঠাকুর মন্দিরের সিঁড়িতে দুমুঠো খাবারের জন্য অপেক্ষায় বসে আছেন। বৃদ্ধা, অশক্ত এক মা। আমাদের রঙিন জামা, চোখ ধাঁধানো প্যান্ডেল, আলোর কাজ, এসবও সত্যি। আর এই মায়ের দুমুঠো ভাতের জন্য অপেক্ষা, এটাও সত্যি। এই মা বর্ধমানের প্রাচীন ঐতিহ্যশালী সর্বমঙ্গলা মন্দিরে বসে রয়েছেন। শারদোৎসব শুরু ওখানেও। মা দুর্গা রাজবেশে সজ্জিতা হচ্ছেন। ঘোড়ার গাড়ি করে ঘটোত্তোলন করা হয়েছে, সে মহা ধুমধাম। তারই মাঝে মন্দিরের ফাটকের কাছে এক কোনায় বসে আছেন এক মা। মা দুর্গা এই মাকে দেখতে পাচ্ছেন, বৃদ্ধা মা ভাগবতী গড়াই। যা বলবো সত্যি বলবোতে সেই মায়ের কাহিনী। এ সংসারে যার সম্বল চোখের জল। সে কোন যুগের কথা? বর্ধমানের বনকাপাসিতে সাজানো সংসার ছিল ভগবতীর। স্বামী তেমন কিছু করতেন না। তারপর জমি জায়গা একটু একটু করে বিক্রি হয়ে গেল। ওই যে বলে না, কুবেরের ধনও গড়িয়ে গড়িয়ে কলসি থেকে জল নেওয়ার মতো করে খেলে শেষ হয়ে যায়। এদেরও তাই। ৭৮-এর বন্যায় ভাসতে ভাসতে বর্ধমান শহরে আশ্রয় নেন, সঙ্গে 2 ছেলে। বড় ছেলে এখন আর নেই। বাড়ি বাড়ি বাসন মেজে দিন চলত। এখন তো শরীর দেয় না। ছোট ছেলেটা অসুস্থ। সংসার চালাতে তাই মন্দিরের দরজায় ভিক্ষা করেন মা ভগবতী। ছোট ছেলেটাকে বাঁচিয়ে রাখতে হবে তো। আমি মায়ের বাড়ি খাই, ওকে ভাত কিনে এনে দিই, খাওয়াই। কি করবো? ছেলেকে ভাত কিনে নিয়ে খাও? আচ্ছা, ছেলে এখন আছে কেমন? কত ভালো আছে। আপনার চলে কি করে? আপনি কি খান? আমি কোনোদিন মায়ের বাড়িতে ভাত পাই খাই, আর নাহলে যদি না পাই সেদিনকে মুড়ি ফুড়ি খাই। খাবার পেটের জন্য বসে আছি বাবা, আর কিছু নাই। আমরা জোর করবো যে আর কিছু নাই। মাতৃশক্তির আরাধনা করতে আমাদের কত আয়োজন বলুন তো, কত লক্ষ কোটি টাকা খরচ হয় বলুন তো এই দুর্গোৎসবকে ঘিরে। এটার ভালো দিক অবশ্যই আছে। বিরাট বাণিজ্য, বিশাল আদান প্রদান, আর্থিক লেনদেন এই উৎসবকে ঘিরে হয়। কিন্তু এর মাঝে মা ভগবতীরা হারিয়ে যায় কেন? ওদের দিকে কেউ তাকাবে না? এই বিরাট কর্মযজ্ঞে ওদেরকেও সামিল করা যায় না? হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। কারণ এই পুজোর মরশুম সবাই যখন আনন্দে মেতে উঠছে, সেই সময় একজন বয়স্ক, যে নিজে খেতে পারছে না, নিজের কাজ করার ক্ষমতা নেই, সে মায়ের আমাদের বর্ধমানে যে সর্বমঙ্গলা মন্দির, সেই মন্দিরে এসে ভিক্ষা করে তার নিজের ছেলের, অসুস্থ ছেলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য চেষ্টা করছেন। এই মতো অবস্থায় ভদ্রমহিলা কী করে চলবে? কিছু তো সরকার থেকেই হোক, জনগণ থেকেই হোক, যেমন করে হোক, যদি কেউ সাহায্য করে তাহলে তো খুব ভালোই হয় আর কি। এ রাজ্যে সরকারের তো খুব গর্ব। কত প্রকল্প, স্কুলের মেয়ে থেকে প্রৌঢ় বিধবা, রেশন থেকে স্বাস্থ্য, এত প্রকল্প, যার জন্য এই ভগবতী মায়েরা উজাড় করে ভোট দেন এই সরকারকে। তারপরেও মন্দিরের দরজায় কোনায় বসে দুমুঠো ভাতের জন্য অপেক্ষা করতে হয়। এরা সুযোগ পাবেন না ওই প্রকল্পগুলো? আজকে যখন আমরা আনন্দে মগ্ন, তখন একজন মা নীরবে নিভৃতে মন্দিরের সিঁড়ির নিচে
একা বসে আছেন কিছু সাহায্যের প্রত্যাশায়, সেই সাহায্য কি তার কাছে পৌঁছবে? এটা কাম্য নয়, কোথাও ভিক্ষা করার দরকার নেই। বর্তমানে সরকার রেশন থেকে সর্বত্র রিলিফ সেকশন আছে সরকারের, সর্বত্র এভাবে মানুষকে সাহায্য করা হচ্ছে। জানলি এখন কোথাও নিশ্চয়ই গ্যাপ হয়ে গেছে, আমাদের জানে না থাকার জায়গা নেই। এটা নিশ্চয়ই আমি প্রশাসনের সঙ্গে কথা বলে আমি আপনারা নজরে এনেছেন, আমাদের এটা ভীষণ ভালো লাগছে। নিশ্চয়ই এর ব্যবস্থা আমরা খুব তাড়াতাড়ি করব। এই দেবী পক্ষে ভগবতীর মতো মায়েদের মুখে হাসি ফুটুক, এটুকুই আমরা চাই। আর কোনোদিন কোনো মাকে তার সন্তানের জন্য ভিক্ষা করতে না হয়, এটাই তো চাই। ওই মন্দিরে ওই দুর্গাপুজোয় যারা যাবেন, অঞ্জলি দেবেন, সন্ধি পুজো দেখবেন, তারা এই মায়ের জন্য একটু প্রার্থনা করবেন, এই মাকে যেন ভিক্ষে না করতে হয় নিজের ছেলেকে খাইয়ে বাঁচিয়ে রাখতে। প্লিজ একটু করুন। আমাদের মায়েরা সুখে থাকুন, অন্তত খেয়ে পড়ে থাকুন। সমৃদ্ধির কথা বলছি না, দুবেলা পেটটা ভরুক, এটুকু যেন হয়। যারা দেবীর কাছে নিরন্তর সন্তানকে দুধে ভাতে রাখার প্রার্থনা করছেন, এই দেবী পক্ষে তাদের মুখে হাসি ফুটুক। এই ছিল এক বাস্তবের মায়ের কাহিনী। আর বাকি গল্পগুলো, বাকি সত্যিকারের গল্পগুলো ভীষণ বোরিং, ভীষণ চেনা। কবির ভাষায় বলতে গেলে সেই তো রাজা, সেই তো রানী, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, ওসব বাজে। তবু সত্যি তো। রাজ্য রাজনীতির অন্যতম হাই প্রোফাইল কেন্দ্র ভবানীপুর। দক্ষিণ কলকাতার এই আসনের বিধায়ক খোদ তৃণমূল নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দীর্ঘদিন ধরেই এই কেন্দ্রকে পাখির চোখ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। অতীতে বহুবার মুখ্যমন্ত্রীকে তার কেন্দ্র থেকে হারানোর হুঙ্কারও ছুড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাকে আমি ভবানীপুরে হারাবো, বিজেপি যাকে দাঁড় করাবে, আমাকে দাঁড় করালে আমি হারাবো, অন্য যাকে পদ্ম ফুল দেবে সেই পদ্ম ফুলকে জেতানোর দায়িত্ব আমার। বৃহস্পতিবার ফের ভবানীপুর দখলের চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত, কারণ বারবার আমরা বলছি যে উনাকে হারাবো, আবার নন্দীগ্রাম রিপিট হবে। তাহলে কি ২৬-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকেই প্রার্থী হচ্ছেন শুভেন্দু? এবার ভবানীপুরে দেখা যাবে মমতা শুভেন্দু ডুয়েল। জি ২৪ ঘন্টার এই প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা যা বললেন, তাতে ভবানীপুর নিয়ে অবস্থান বদলের ইঙ্গিত স্পষ্ট। কি বললেন যে নন্দীগ্রামে রিপিট হবে ভবানীপুরে? হ্যাঁ, আপনি কি তাহলে এবার ভবানীপুরে? না, আমাকে দাঁড়াতে হবে কেন? ভারতীয় জনতা পার্টি ব্যক্তিবাদে বিশ্বাস করে না। আর আমি এগুলো জেনেই বিজেপিতে এসেছি 5 বছর, 5.5 বছর আগে। নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, কোথাও কখনো ব্যক্তিবাদের পক্ষে বলি না। পার্টি যে অ্যাসাইনমেন্ট দেয় করি, আমার অ্যাসাইনমেন্টের বাইরেও আমি নাক গলাই না। আর বিরোধী দলনেতার নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে, সে সম্পর্কে আমি খুব সচেতন। এই পরিস্থিতিতে শুভেন্দুকে কটাক্ষের সুযোগ ছাড়েনি তৃণমূল শিবির। ভবানীপুরের দিকে চোখ তুলে না তাকানোই ভালো। একটা বিচ্ছিরি পরিণাম সারা বাংলায় বিজেপির জন্য অপেক্ষা করছে। ভোটের পর এই মুখ্যমন্ত্রীই থাকবেন, কিন্তু বিরোধী দলনেতার পদটা থাকবে না, কারণ সেই পদটা পেতে বিধানসভায় যতজন বিধায়ক দরকার হয়, এবার বিজেপি সেই বিধায়কটা পাবে না। ভবানীপুর নিয়ে তরজার মধ্যেই শুভেন্দুর গড়ে সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল। কাঁথি ১ নম্বর ব্লকের রায়পুরে মহিলা সমবায় সংঘের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী জোড়াফুল শিবির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ভোটে অংশই নেয়নি বিজেপি। শোভনের ঘর বাপসি কি এখন শুধুই সময়ের অপেক্ষা? পুজোর আগে এমনই জল্পনা বাংলার রাজনৈতিক মহলে। এককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, কলকাতা শহরের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বৃহস্পতিবার বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শোভনদা, আজ দীর্ঘদিন বাদে যেটা আমরা জানতে পারছি যে আপনার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বৈঠক হয়েছে। আমি অভিষেকই দুজনে মিলেই গেছিলাম। হ্যাঁ, যে দুর্গাপুজোর প্রাককালে অভিষেকের কাছে একটু দেখা করার সময় চেয়েছিলাম, সময় দিয়েছিল এবং খুব আপ্যায়ন করেছে।
এবং দীর্ঘক্ষণ আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। তিনি যে অতি শিগগিরই রাজনীতিতে ফের সক্রিয় হতে চান সেই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন বলেও একান্ত ফোন আলাপে জানিয়ে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। অভিষেকের পক্ষ থেকে আপনি রাজনীতিতে সক্রিয় হওয়ার আর কোনো আহ্বান পেলেন? হ্যাঁ, অভিষেক ডেফিনেটলি, আমি নিজে আগ্রহ প্রকাশ করেছি যে আজকে এই যে এত বিশাল কর্মকাণ্ড, কারণ ও যখন এই জোয়ার যাত্রা করেছিল তখন থেকেই আমি নির্দিষ্ট ভাবে লক্ষ্য রেখেছিলাম কর্মকাণ্ডগুলো, কিন্তু এইভাবে বসে আলোচনার সুযোগ হয়নি। এই আলোচনার সুযোগ দেওয়ার জন্য এবং এই আলোচনার সুযোগে অংশগ্রহণ করবার পরিপ্রেক্ষিতে আমি যে অত্যন্ত আগ্রহী এই বিষয়ে, ওদের এই লড়াইয়ে, মানে এই লড়াইয়ে আমি একজন সাথী হবার জন্য আমার আগ্রহ প্রকাশ করে আমি ওর কাছে রেখেছি। আপনার আগ্রহের সাড়া পেয়েছেন? হ্যাঁ, ভীষণ ভাবে। মানে আমি হি ইজ ভেরি পলিশড এবং ডিটারমাইন্ড। পুজোর আগে না পরে শোভনের ঘর বাপসি তাহলে কবে, সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন। নাকি পুজোর পর থেকে ফের সক্রিয়ভাবে রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায়? দেখুন, আমি রাজনীতিতে পুজোর পর থেকেই কিনা সেটা তো সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস দল কখন কোন সময়ে এটা ম্যাচিউর করবে এটা সামগ্রিকভাবে দেখুন মাথার উপর মমতা দিয়ে আছে, অভিষেক রইল, সেই পরিপ্রেক্ষিতে যখনই নির্দেশ দেবে বা ডাক পড়বে তখনই এগিয়ে যাওয়ার প্রক্রিয়া এগোতে পারে। রাজনীতিতে নিজের দলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কজন কাছের লোক বলে পরিচিত তাদের মধ্যে অন্যতম শোভন চট্টোপাধ্যায়। বলতে গেলে মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী ছিলেন একটা সময়। বিজেপির সঙ্গত্যাগের পর থেকেই তৃণমূলের সঙ্গে ফের ঘনিষ্ঠতা বেড়েছে শোভনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ভাইফোঁটাও নিয়েছেন। অপেক্ষা ছিল শোভনের ঘর বাপসি। সন্দেহ নেই কিছুদিনের মধ্যে ঘাসফুলের শোভনের ভাগ্য কি হতে চলেছে তা পরিষ্কার হয়ে যাবে। তেইশে পরীক্ষা, 25-এ ফল প্রকাশ। বুধবার 2023 সালের টেটের ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপরেই নতুন বিতর্কের জন্ম রাজ্য রাজনীতিতে। 2023 সালে প্রাথমিক টেট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 2,74,000। এর মধ্যে পাশ করেছেন 6,754 জন। পাশের হার মাত্র 2.47%, যা 2022 সালে প্রাথমিক টেটে পাশের হারের তুলনায় নামমাত্র। কিন্তু পাশের হার কমার কারণ কি? প্রশ্ন তুলে সরব হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। টেটের এই যে 2.something পাস করা, এটা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে এত বেশি পার্সেন্টেজ পাস করতো, হঠাৎ করে 2.something কেন হয়ে গেল? তাহলে কি আগেরগুলো জল মেশানো ছিল, নাকি এবারকারটা চেপে দেওয়া হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বাংলার মানুষ খুঁজছে, বেকার যুবক সমাজ খুঁজছে। নাকি বেকার যুবকদেরকে চাকরি দেব না এই মানসিকতা থেকে এটা করা হবে? পাস করাবে না তার কারণ চাকরি দিতে হবে, টাকা নেই। কলকাতা ভ্যানিস হয়ে গেছে, লন্ডন থেকে আরও এগিয়ে গেছে। যদিও বিজেপির এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির। সম্পূর্ণ বোকা বোকা কথা। যার অসুবিধা হবে সে চ্যালেঞ্জ করুক, সে কোর্টে যাক, সে রিভিউ করুক, দেখুক। এগুলো তো আর সকলের সামনেই দেখার মতো। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফেও বিজেপির অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। পর্ষদ সূত্রের দাবি, পরীক্ষার পরে কঠিন প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। তাই পাশ ফেলের বিষয়টি পরীক্ষার্থীদের প্রস্তুতির উপরেই নির্ভর করছে। উৎসব মুখর বাংলা। পুজো উদ্বোধনের সঙ্গে শুরু হয়ে গিয়েছে মণ্ডপ পরিক্রমা।
চারদিকে আলোর রোশনাই, তার মধ্যেই আঁধারে দিন কাটছে যোগ্য চাকরিহারা ও চাকরি প্রার্থীদের। শারদোৎসবেও হকের দাবিতে রাস্তায় তাঁরা। বঞ্চনার অভিযোগে ফের পথে নামলেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। অবিলম্বে নিয়োগের দাবিতে তাদের বিকাশ ভবন অভিযান ঘিরে তুলকালাম বাঁধল। আন্দোলনকারীদের আটকালে পুলিশের সঙ্গে তাদের বচসা ও ধস্তাধস্তি বেঁধে যায়। অযোগ্য গেরোয় সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে প্রায় 26,000 চাকরি। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি যোগ্য শিক্ষাকর্মীরাও রাতারাতি চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন। শিক্ষাকর্মীদের গোদের ওপর বিস্ফোরা, বেতন না পাওয়া। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আচার্য সদন অভিযান করলেন তারা। চাকরি নেই, তাদের মাইনে নেই। গত 6 মাস ধরে তারা বারবার আন্দোলন করেছেন, বিক্ষোভ প্রদর্শন করেছেন, শিক্ষামন্ত্রীর কাছে গেছেন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে আবারও রাস্তায় নেমেছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা। অযোগ্যদের যে লিস্ট পাবলিশ করতে বলেছেন আমাদের বিচারপতিরা সুপ্রিম কোর্ট থেকে, সেই লিস্ট পাবলিশ করতে হবে। এবং আমরা দীর্ঘ 6 মাস অতিক্রান্ত হয়ে গেল, 7 মাসে পড়তে চলেছে, আমাদের মাইনে নেই। যোগ্য হওয়া সত্ত্বেও আমাদের মাইনে নেই। এমতো অবস্থায় সরকার একটা কোনো সদর্থক কোনো ভূমিকা নিক। আমরা যারা যোগ্য, আমরা 3,394 জন যোগ্য আছি, আমাদেরকে নিয়ে তো সরকারের কোনো মাথা ব্যথা দেখছি না। উল্টে সরকারের বক্তব্য যারা অযোগ্য শিক্ষক তাদেরকে উনি বেচারা বলছেন, আবার বলছেন তারা তো শিক্ষক আর হতে পারবে না। তাদেরকে যদি গ্রুপ সি গ্রুপ ডিতে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আমরা যারা যোগ্য আমাদের অপরাধটা কোথায়? আমাদের জন্য কি আমরা কি দায়ী? আমরা কি দুর্নীতি করেছিলাম? চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের দাবিতে অভিযান শেষে এসএসসি ভবনের সামনে অবস্থানে বসে পড়েন চাকরিহারারা। পরে তাদের 10 জন প্রতিনিধির সঙ্গে বিকাশ ভবনে দেখা করেন এসএসসি চেয়ারম্যান। তার সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন বিক্ষোভকারীরা। বুধে মঙ্গল হয়েছিল চন্দ্রের। অন্তর্বর্তী জামিন পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। লক্ষ্মীবারে গোটা দিনটাই অবশ্য তাঁকে পড়তে হলো চোখা চোখা প্রশ্নের মুখে। ডাকা হয়েছিল সকাল 11টায়, কিন্তু তার আধ ঘন্টা আগেই বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে যান রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। খালি হাতে ইডির দপ্তরে ঢুকতে দেখা যায় তাকে। নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন দিলেও ইডি ডাকলেই হাজিরা দিতে হবে বলে শর্ত দিয়েছিল আদালত। মূলত যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের করা আবেদন, যেখানে বলা হয়েছিল যে চন্দ্রনাথ সিনহাকে তারা কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে চায়, তা খারিজ করার সময় কিন্তু বিচারক জানিয়ে দেন যে 25 এবং 26 তারিখ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং বিকেল 5টার মধ্যে এই জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করতে হবে। এর পাশাপাশি এর পরবর্তী ক্ষেত্রে যদি তাকে জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে অগ্রিম সামানও পাঠাতে হবে। এদিন প্রায় 6 ঘন্টা ইডি আধিকারিকদের জেরার মুখে পড়েন কারামন্ত্রী। শুক্রবারও তাঁকে ফের তলব করা হয়েছে। কাগজপত্র নিয়ে হাজিরা দেবেন বলে জানিয়েছেন চন্দ্রনাথ। দেখুন, কোর্ট অর্ডার দিয়েছে, আমাকে আসতে বলেছে, আমি এসছি, আজকেও কালকেও আসবো। ওনারা কিছু প্রশ্ন ছিল করেছেন, আমি যথাযোগ্য সাহায্য করেছি, ভবিষ্যতেও সাহায্য। আপনার এই আর্থিক লেনদেন নিয়ে বারবার ওনারা প্রশ্ন করছে। আমার বললাম তো, যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছি। কোনো ডকুমেন্ট চেয়েছে আজকে আবার? কোন ডকুমেন্ট চাইলো আজকে আবার? আচ্ছা, চাইবে, ওরা কালকে চাইবে। তো আজকে গিয়েছে, কি হবে? এ তো চুনোপুটি আমি মনে করছি, তা কিচ্ছু হবে না। আমার মনে পড়ে গেল সেই কথাটা, সেই বিখ্যাত ডায়লগ যে আমার বস অবধি পৌঁছাতে পারবে না। এ হচ্ছে ব্যাপার। তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত আরও জানায়, আপাতত নিজের বিধানসভা কেন্দ্র ও কলকাতার বাইরে কোথাও যেতে পারবেন না চন্দ্রনাথ। ফলে পুজোর মধ্যেও দুর্নীতির ভূত তাড়া করে ফিরবে মন্ত্রীকে। সোমবার রাতের অতিবৃষ্টিতে ডুবে যায় কলকাতার বিস্তীর্ণ অঞ্চল। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত 9 জনের। এই মৃত্যুর দায় কার? এই নিয়েই গত 2 দিন ধরে তুঙ্গে বিতর্ক। এবার তাতে নতুন মোড়। কলকাতায় মৃত্যু মিছিল নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে বুধবারই জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে রাজ্য সরকার, কলকাতা পুরসভা এবং সিএসসির রিপোর্ট তলব করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। রিপোর্টে জানাতে হবে ক্ষতিপূরণ নিয়ে কি ভাবছে রাজ্য,
দুর্ঘটনা এড়াতে কি পদক্ষেপ নিয়েছে সিএসসি, জল জমা নিয়ে কি পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা? কিচ্ছু হবে না। আমি কলকাতা হাইকোর্টের উপর রেসপেক্ট রেখে বলি, যারা ধুলিয়ান শামশেরগঞ্জের ঘটনায় এনআইএ দেয় না, তাদের কাছ থেকে আপনি কিছু আশা করতে পারবেন না। আর বাংলার নৌকার মধ্যে সব জলটা এসে গঙ্গায় আমাদের বাংলায় পড়ে, তার মধ্যে ছিল হাইটাই, টার্মিনালের করে কেস করছে জলটা নিয়ে জমেছে। আচ্ছা, এটা আমার না জিজ্ঞেস করতে আকাশকে জিজ্ঞেস করতে পারে। আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না, যারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে না তাদের বলুন চ্যারিটি বিগিনস এট হোম। আগে নিজের আয়নায় নিজেদের মুখ দেখো। লন্ডনেও জল জমলে 10 দিন থাকে, 5.5 লক্ষ পুকুর কেটেছি বাংলায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যারা মারা গিয়েছেন তাদের পরিবার পিছু বুধবারই 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাতে অবশ্য সন্তুষ্ট নন বিরোধী দলনেতা। কালকে 9 জন মারা গেছে যারা ইলেকট্রিশিয়ানি, তাদের পরিবারগুলোকে রাজ্য সরকার থেকে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি। সিএসসিকেও বলেছি 5 লক্ষ টাকা করে দিতে, কারণ তারা তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাছাড়াও আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরিটা নয়, স্পেশাল হোমগার্ড আমরাই করে দেবো পরিবার প্রতি। একটা জীবনের দাম 2 লাখ টাকা ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী, বলেছেন যে 2 লাখ টাকা রাজ্য সরকার। আমি ওর 2 লাখ টাকা নিতে না বলবো, আমি 2.5 লাখ টাকা করে দেবো। কলকাতা কর্পোরেশন আর পুলিশের জন্য ওরা মারা গেল, আইএমডি আগেই জানিয়েছিল। এই মুখ্যমন্ত্রী 2 লাখ টাকা নিতে না বলবো, আমি 2.5 লাখ টাকা করে দেবো। মুখ্যমন্ত্রী সিএসসিকে নিশানা করলেও বিদ্যুৎ সংস্থার তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, রাস্তার আলোর খুঁটি ও ট্রাফিক লাইটগুলি তাদের মালিকানাধীন, রক্ষণাবেক্ষণ বা পরিচালনার বিষয় নয়। আদালতে শেষ পর্যন্ত কে কি রিপোর্ট জমা দেয় সেটাই এখন চর্চার বিষয়। পুজো এসে দরজায় নক করছে, অনেকে হাট করে দরজা খুলে দিয়েছেন এবং বেরিয়ে গেছেন নিজেরা, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছেন। অনেকে এখনো দুয়ার এঁটে রয়েছেন, আর 24 ঘন্টা 48 ঘন্টা হলেই তারাও বেরিয়ে পড়বেন। কিন্তু এর মধ্যেই খুব প্রাসঙ্গিক কয়েকটা প্রশ্ন জানা দরকার, করাও দরকার। কি? আচ্ছা, মনে আছে আপনাদের 1 বছর আগের পুজোয় যখন আরজি কর নিয়ে উত্তাল গোটা বাংলা, গোটা দেশ, এমনকি পৃথিবীও, সেই সময় বহু পুজো কমিটি অনুদান নেবে না বলেছিল, প্রত্যাখ্যান করেছিল। সরকারি অনুদান নেয়নি এমন বহু পুজো কমিটি রয়েছে। কিন্তু 1 বছর পর 365টা দিন পেরিয়ে তাদের অবস্থান কি? এখনো কি তারা সরকার বিরোধী অবস্থানে আছে, নাকি অনুদান হাত পেতে নিয়েছে? খুঁজতে গিয়েছিলাম আমরা, আমার সহকর্মী অয়ন। দেখুন তো লেন্সবন্দি কি করেছে। শহর জুড়ে আবারও উৎসবের চেনা ছবি, চেনা রং, চেনা আয়োজন। সালে শারদীয় উৎসবে এই শহর ছিল একটু অন্যরকম। আরজিকর কাণ্ডের ক্ষত তখনও মনে দগদগে, বিচারের দাবি তখনও জোরদার। রাতজাগা স্লোগানের অনুরণন তখনও চলছিল রাজপথে। তারই মধ্যে বাংলায় দুর্গা এসেছিলেন। প্রতিবাদের বছরে সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছিলেন অনেক পুজো উদ্যোক্তাই। শুধু কলকাতায় নয়, জেলা থেকেও একই সুরে হয়েছিল প্রতিবাদ। তারপর কেটে গিয়েছে গোটা 1টা বছর। আরজি করে অভিযুক্তে সাজা ঘোষণা করেছে আদালত। চলতি বছর পুজোয় 1 লপ্তে 25,000 টাকা বেড়েছে সরকারি সাহায্য। পুজো কমিটিগুলিকে 1,10,000 টাকা অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
গত বছর যারা বিচারের দাবিতে অনুদান নেননি, এবার তাঁরা কি করেছেন? তাদের দাবি কি পূরণ হয়েছে, নাকি এখনো ক্ষোভ রয়েছে মনে? নেতাজিনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি, এবার তাদের ৭৬তম বছর। আগেরবার প্ল্যাটিনাম জুবিলি ছিল, তবে আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত বছর সরকারি সাহায্য প্রত্যাখ্যান করেছিল এই পুজো কমিটি। এই বছরও সেই অবস্থানেই রয়ে গিয়েছেন তারা। আমাদের কাছে হচ্ছে যে রাজ্যে শান্তি শৃঙ্খলা, ধর্ষণ, খুন কোনোটাই যেন না হয়, শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। এই ধরনের জঘন্যতম হত্যাকাণ্ডের বিচারও, এই বিচার যতদিন আমরা না পাবো, আমরা কিন্তু এই অনুদানের পথে হাঁটবো না। তবে এর উল্টো ছবি আছে এই শহরেই। বেহালার সবেদা বাগান ক্লাব গত বছর সরকারি সাহায্য প্রত্যাখ্যান করলেও এবার সেই পথে হাঁটেনি এই পুজো কমিটি। আগের বারে অনুদান প্রত্যাখ্যান করা প্রচুর পুজো কমিটি এবার নিয়েছে দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রীর প্রদত্ত ১,১০,০০০ টাকার অনুদান। তাদের প্রত্যেকের নানা রকম যুক্তি আছে। কেউ কেউ মনে করছেন অনুদান প্রত্যাখ্যানে বিগত বছর অনেক প্রান্তিক গরিব মানুষ যারা ওতপ্রোতভাবে এই দুর্গাপুজোর সঙ্গে যুক্ত, তাদেরকে উপযুক্ত পারিশ্রমিকটুকু পর্যন্ত তুলে দেওয়া যায়নি, তাই তাদের এই সিদ্ধান্ত বদল। পয়সা দিয়েছিলাম নিজেরা, কিন্তু চালাইনি। কেন? ওই ইনসিডেন্টটা আমরা এখনো ভুলতে পারিনি, এই মুহূর্তেও ভুলতে পারিনি আমরা, কিন্তু টাকাটা আমরা নিয়েছি। কেন? আমরা একটা জিনিস আমি দেখলাম, আমি আমরা বলে ভুল হবে, যে কচি কচি বাচ্চারা যদি প্যান্ডেলটা অন্ধকার হয়ে যায় না ওই ইয়েতে, তারা তো এখনো এইটা কিছু বোঝে না, আগের বারে তাও বুঝেছিল। বহু পুজো কমিটির সদস্যরাই বলছেন সরকারি সাহায্য না নেওয়ায় গতবার আয়োজনে টান পড়েছিল। পুজোর সঙ্গে জড়িয়ে থাকা ঢাকি, ইলেকট্রিশিয়ান সহ প্রান্তিক খেটে খাওয়া মানুষদের কথা ভেবেই এবার সিদ্ধান্ত পরিবর্তন। আগের বছরগুলির মতোই সরকারি সাহায্য নিয়ে পুজো হচ্ছে। উৎসবের আয়োজনে এই বছর বরাবর একটা কথা ভেসে আসছে, অনুদান না প্রতিবাদ। আরজিকর কাণ্ডের পর অনুদান প্রত্যাখ্যান করেছিল কলকাতার আশেপাশের হুগলি, উত্তর ২৪ পরগনার বেশ কিছু পুজো। এদের মধ্যে ছোট পুজোও রয়েছে। এবার মতবদল করে তারা কি সময় মতো সরকারি পুজো অনুদানের সুবিধা পেল? গত বছর আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেশ কয়েকটি পুজো কমিটি সরকারের দেওয়া অনুদান প্রত্যাখ্যান করে। সেই রকমের একটি পুজো মণ্ডপ বেলঘরিয়া ক্লাব টাউন আবাসনের পুজো। এবার অনুদান নিতে আপত্তি নেই, তবে কমিটির সদস্যদের দাবি এবার বেশ সমস্যাতেই পড়তে হয়েছে তাদের। এবারে এখনো পর্যন্ত পাইনি, আমরা অ্যাপ্লাই করেছি, কিন্তু আমরা পুজোর পারমিশনটাও এখনো পুরোটা করে উঠতে পারিনি। আশা করি সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি প্রশাসনিক ব্যাপারটা দেখছেন, আশা করি নিশ্চয়ই ভাবনা চিন্তার মধ্যে রাখবেন। হুগলি, উত্তরপাড়া, কোন্নগর, শ্রীরামপুর, বৈদ্যবাটি ও ভদ্রেশ্বরের বেশ কিছু পুজো কমিটি গত বছর অনুদান প্রত্যাখ্যান করেছিল। বহু কমিটি এবার আর না করছে না অনুদানে। বহু পুজো কমিটির দাবি গত বছর অনুদান না নেওয়ায় বাদ পড়ে গিয়েছে তাদের নাম। আগেরবার যারা অনুদান নেয়নি, এবছর তাদের অনুদানের কোনো প্রশ্নই আসেনি। মানে আমাদের সরকার থেকেই অনুদান আসেইনি, সুতরাং তারপরে তো আমাদের প্রশ্ন যে আমরা নেব কি নেব না। কিছু পুজো উদ্যোক্তাদের আবার দাবি এই বছর অনুমতি পাওয়ার সময় প্রাথমিক সমস্যার মুখে পড়তে হয়েছে তাদের। আমাদের মনে হয়েছে পারমিশনের ক্ষেত্রে প্রতিবার যেরকম অনলাইনে হতো, এবারে দেখা গেল আমাদের ওই নাম্বারটা দিলে পরে উইন্ডো খুলছে না। সেটা নিয়ে বেশ কদিন এই চললো টানা পড়ে। তারপর যাই হোক, আমরা উপর পুলিশ কর্তাদের সাথে যোগাযোগ করে পারমিশনের এই জায়গাটা মোটামুটি একটা বার করার, পারমিশন তো এখনো কাউকে দেয়নি, কিন্তু আমরা অনলাইনে ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে খবর, গত বছর যারা অনুদান প্রত্যাখ্যান করেছিলেন এবার নতুন করে আবার আবেদন করতে হয়েছে তাদের। শহর হোক বা জেলা, এক বছরে বদলে গিয়েছে প্রতিবাদ। ঠিক এক বছর আগে যারা বিক্ষোভে সরব ছিলেন তারাই এখন সরকারি সাহায্যের জন্য আবেদন করছেন। কোন নিয়মে নতুন করে সাহায্য পাবেন সেই খোঁজ করছেন। যে সরকারের বিরুদ্ধে এক বছর আগে প্রতিবাদ ছিল তা তো একই আছে, তাহলে প্রতিবাদও স্মৃতির মতো মলিন।
দুর্গাপূজায় মুখ্যমন্ত্রীর অনুদানকে কটাক্ষ করে প্রথমে আসরে নেমেছিল বিজেপি, কিন্তু উত্তরে হাওয়ায় সব উল্টে পাল্টে যায়। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরে সাংসদ শারদ সম্মান আয়োজনের উদ্যোগ নিয়েছেন। গঙ্গারামপুর, বালুরঘাট ও বুনিয়াদপুর এই 3 শহরে দেওয়া হবে সাংসদ শারদ সম্মান। পাশাপাশি ব্লক স্তরেও একইভাবে পুরস্কার বিতরণের আশ্বাস দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, পুজোর ভাসানের দিন একটি কার্নিভাল প্রতিযোগিতারও ঘোষণা করেছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার তথা সাংসদের উপস্থিতিতে এই সমস্ত ক্লাবগুলোকে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে ব্লক ভিত্তিক, পৌরসভা ভিত্তিক, তাদেরকে আর সাংসদ নিজের হাত থেকে আর পুরস্কার দেবে। তৃণমূলী বা হাত গুটিয়ে বসে থাকে কেন? পদ্মের পাশাপাশি আসরে এবার জোড়া ফুলো। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর তরফে জেলায় রেজিস্টার্ড ক্লাবগুলিকে দেওয়া হচ্ছে 1,10,000 টাকা করে অনুদান। সঙ্গে থাকছে রাজ্য সরকারের উদ্যোগে বিশ্ব বাংলা সম্মানও। এর বাইরে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ঘোষণা করেছেন, জেলার প্রায় 250 ক্লাবকে দেওয়া হবে ক্রেতা সুরক্ষা দফতরের বিজ্ঞাপন বাবদ অনুদান। মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্যোগে প্রায় 4 কোটি টাকার এই অনুদান পৌঁছবে ক্লাবগুলির কাছে। এরই মধ্যে সুকান্তের অনুদান নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। এই যেমন সুকান্ত বাবু রাজ্য সরকারের দেখা পথে অনুপ্রাণিত হয়ে এই রকম পুজোর ব্যাপারে টাকা দিতে চাইছে, ঠিক আমরা চাই উনি একজন বাঙালি সাংসদ হিসাবে বাংলা এবং বাঙালির উপরে যে অত্যাচার অন্যান্য রাজ্যে হচ্ছে সে ব্যাপারে উনি সোচ্চার হন, দলমত নির্বিশেষে। কোথায় কি খরচ করছেন এতদিন তো করতেন না। আমার পুরস্কার ঘোষণার পর যদি করে জেলার ভালো, আমাকে দেখেও যদি শিখছে এই বুড়ো বয়সে, ভালো তো, এটা খারাপ কি? দুই শাসক দল এবং বিরোধী দলের এই যে দ্বৈরথ, এই দ্বৈরথে আখেরে লাভ হচ্ছে ক্লাবগুলো, কিন্তু ভিন্ন মত পোষণ করছেন জেলার আরও বেশ কিছু মানুষ। তারা বলছেন ক্লাবকে অনুদান নয়, বরং এই টাকাগুলো জেলার সামগ্রিক উন্নয়নে লাগালে সাধারণ মানুষের উপকার হতো বেশি। জেলার বিভিন্ন ক্লাব যাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন, সাহায্য প্রয়োজন, তাদের সুবিধাবে পুজোটা করতে, এবং জেলায় নানান ক্লাবগুলো যে পুজো করছে তাদের কম্পিটিশন এবং নানান রকম শিল্প কারুকার্য দেখা যাবে। এই ক্ষেত্রে রাজনীতি দেখলে চলবে না, এই অবশ্যই সুস্থ যে ব্যাপারটা আমাদের সুস্থ সংস্কৃতি সেটাকে তুলে ধরতে হবে। পুজো তো সবার। বাংলা, দিল্লি হোক বা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অনুদান যে ক্ষমতা দখলের অন্যতম হাতিয়ার তা একাধিক ভোটে প্রমাণিত হয়েছে। বাংলায় বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে শেষ দুর্গাপুজো। অনুদানের জন্য এই সুযোগ ছাড়তে চাইছে না রাজনৈতিক দলগুলি। টাকা ছড়িয়ে ভোট পাওয়ার এই কৌশলে শেষ পর্যন্ত কে বাজিমাত করে তা ভবিষ্যৎ বলবে। পশ্চিমবঙ্গে দুর্গাপুজো আয়োজক ক্লাবগুলিকে অনুদান দেওয়া নিয়ে দিন রাত রাজ্যে তৃণমূল সরকারের সমালোচনা করছে বিজেপি। অথচ বিজেপি শাসিত অসম বাংলার দেখানো পথে হেঁটেই দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দিচ্ছে। বাংলার মতোই প্রতিবেশী রাজ্য অসমেও প্রতি বছর ধুমধাম করে দুর্গাপুজো হয়। গত বছর থেকেই সে রাজ্যের পুজো উদ্যোক্তা ক্লাবগুলিকে অনুদান দিচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। চলতি বছর পুজো কমিটিগুলিকে 10,000 টাকা করে অনুদান দিচ্ছে অসম সরকার। মন্ত্রিসভার অনুমোদন মেলার পর এক্স হ্যান্ডেলে পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 7,817টি পুজো কমিটিকে অনুদান দিচ্ছে অসম সরকার। ইতিমধ্যেই জেলা শাসকদের কাছে অনুদানের তহবিল পৌঁছে গিয়েছে। চলতি বছর বাংলার পুজো উদ্যোক্তা ক্লাবগুলিকে 1,10,000 টাকা করে অনুদান দিয়েছে নবান্ন। 90, 95, 1, ওকে 1,10,000। এ নিয়ে জল গড়িয়েছে হাইকোর্টে, সরব বঙ্গ বিজেপিও। যে একটা সরকার মানুষের দেয় করের টাকা নিয়ে সেটা মন্দির মসজিদে ব্যয় করতে পারে কিনা, কোনো ধর্মচারণের ক্ষেত্রে সরকারি টাকা যাওয়া উচিত কিনা, এই বিষয়টাও হাইকোর্টের বিবেচনা করা দরকার। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি পুজো ইকোনমিটায় টাকা দিলে সেটা খারাপ, আর মমতা ব্যানার্জিকে নকল করে মহারাষ্ট্রে যদি টাকা দেয় গণেশ পুজোয় তাহলে সেটা ভালো।
বাংলার বিজেপি পুজো অনুদান নিয়ে তৃণমূল সরকারের সমালোচনায় সরব হলেও অসমে বিহু এবং ভাওনা উৎসবে অনুদান দেয় হিমন্ত বিশ্ব শর্মার সরকার। বাংলাভাষী হিন্দুদের মন পাওয়ার লক্ষ্যে দুর্গাপুজোতেও অনুদান চালু করেছে অসমের বিজেপি সরকার। অসম সরকারের এই সিদ্ধান্তে বাংলায় পুজো অনুদানের বিরোধিতা করা বিজেপি নেতারা অস্বস্তিতে পড়েছেন বলে মত রাজনৈতিক মহলে। পুজোর মাঝেই নেতার উপহার। নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের জন্য পুজোর উপহার পাঠালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উপহার নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির সাংসদের প্রতিনিধিরা। ডায়মন্ড হারবার পুরসভা ও পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে মানুষের হাতে নতুন শাড়ি, জামা, লুঙ্গি তুলে দিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার। ছিলেন ডায়মন্ড বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদও। এই এলাকার মানুষ, গরিব মানুষ, তাদেরকে আমরা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ তার উপহারগুলো পৌঁছে দিচ্ছি। প্রত্যেক বছর, গত বছরও দিয়েছি, তার আগের বছর দিয়েছি, আমরা মেলা করে দিতাম। এবছর অনেক ওই সব ভোটফোট বলছে বলে আমরা নিঃশব্দে দিচ্ছি। যদিও এভাবে বাড়ি বাড়ি উপহার দেওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের দাবি অভিষেকের পুজোর উপহার আসলে ভোটের ভেট। এটা শুধুমাত্র রাজনৈতিক একটা অভিসন্ধি। ভোট কি করে নিতে হবে সেই কৌশলগুলো পিসি ভাইপো জানে, তাই এটা দিয়ে সাধারণ মানুষের তো কোনো উপকার হবে না। ওই ভেট দিয়ে ভোট কেনা, এটাই হচ্ছে তৃণমূলের কৌশল। শাসক বিরোধী তরজা চলছে, চলবে। তবে পুজোর মাঝে নতুন পোশাক পেয়ে খুশি ডায়মন্ড হারবারবাসী। ভারতের বিরুদ্ধে শুল্ক বোমা ও ভিসা ধাক্কা দিলেও পাকিস্তানের সঙ্গে মাখো মাখো সম্পর্ক আমেরিকার। সন্ত্রাসবাদী পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে এলাহি ভোজ খাওয়ানোর পর এবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে আমেরিকার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিয়েছেন শাহবাজ শরীফ। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের অধিবেশনের ফাঁকেই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানে পাল্টা প্রত্যাঘাত করে ভারত। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে গিয়েছে পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদ ও লস্কর-ই তৈবা সহ একাধিক কুখ্যাত জঙ্গি সংগঠনের ঘাঁটি, যা সম্প্রতি স্বীকার করে নিয়েছে লস্কর-ই তৈবার কমান্ডার কাসেম। इस वक्त मरकज साहिबा मुरीदके में जामे मस्जिद उम्मुल कुरा इसको हमले में तबाह कर दिया गया था। अब उसकी तामीर नौ का सिलसिला जारी है। अल्लाह के फजल करम से ये मस्जिद पहले से बहुत बड़ी बनेगी। এরপরই জঙ্গি প্রেমিক পাকিস্তানি সেনা প্রথমে ভারতের উপর হামলা করেছিল, যার যোগ্য জবাব দেয় ভারতও। এহেন জঙ্গি প্রেমী সন্ত্রাসবাদী পাকিস্তানের সঙ্গেই ইদানিং মাখামাখি বেড়েছে আমেরিকার। গত জুলাইয়ে হোয়াইট হাউসে ডেকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ভোজ খাওয়ান ডোনাল্ড ট্রাম্প। এরপরেই তারাই আসিম মুনিরের বাপ, এমন সুর উঠে আসে জৈশ-ই মোহাম্মদের শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরির গলায়। ये टेररिज्म, ये दहशतगर्दी की बकवास सीने के साथ लगाए इस मुल्क की नजरियाती जुग्राफियाई सरहदों के लिए कभी हम दिल्ली से टकराए, कभी हम काबुल में टकराए। জঙ্গি প্রেমী এই পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ঘোষণা করেছে। এবার সন্ত্রাসবাদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প, যা ঘিরে আমেরিকার অবস্থান ঘিরে তাবড় বিশ্বে প্রশ্ন উঠছে। ভারত ৭০,০০০ কিলোমিটার রেল নেটওয়ার্কে বিশ্বে চতুর্থ। দেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ভারতের রেলপথ। কোথাও রাস্তা নেই ঠিকমতো, কিন্তু মাটি বা পাথরের বুক চিরে চলে গিয়েছে রেল লাইন। এবার দেশের যে কোনো প্রান্তে, যে কোনো প্রত্যন্ত জায়গা থেকেই মিসাইল হামলা চালানোর ক্ষমতা অর্জন করল ভারত। ট্রেন থেকেই মিসাইল,
আলাদা করে কোনো সেনা ঘাঁটির প্রয়োজন থাকছে না এক্ষেত্রে। বড় সাফল্য ডিআরডিও। রেল মোবাইল লঞ্চার সিস্টেম। রেলের ওয়াগনকেই যেখানে মিসাইল লঞ্চার হিসেবে ব্যবহার করা হয়, এর থাকে একেবারে নিজস্ব মিসাইল ডিফেন্স সিস্টেম, থাকে মডার্ন কমিউনিকেশন। মোবাইল লঞ্চারেই অগ্নি মিসাইল লঞ্চ করেছে ভারত। অগ্নিপ্রাইম উৎক্ষেপণের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে সে ভিডিও শেয়ার করেছেন। রাজনাথ লিখেছেন, এই ধরনের মিসাইল লঞ্চ এই প্রথম। রেল নির্ভর একটি বিশেষ ধরনের মোবাইল লঞ্চার থেকে অগ্নি 5 মিসাইল লঞ্চ করা হয়। দেশের যেখানে রেল নেটওয়ার্ক রয়েছে সেখান থেকে এই মিসাইল লঞ্চ করা যাবে, ফলে খুব দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা খাড়া করতে পারবে ভারত। তিনি আরও লেখেন, ডিআরডিওকে শুভেচ্ছা, তাদের সাহায্যেই অগ্নি প্রাইম মিসাইল উৎক্ষেপণ করা গেল। এর ফলে দুনিয়ায় যে গুটিকয় দেশের হাতে রেল নেটওয়ার্ক ব্যবহার করে মিসাইল উৎক্ষেপণ করার ক্ষমতা রয়েছে, সেই সব শক্তিধর দেশের সঙ্গে একই বন্ধনীতে চলে এলো ভারত। ট্রেন থেকেই অগ্নি প্রাইম মিসাইলের সফল উৎক্ষেপণ সম্ভব হয়েছে। অগ্নি প্রাইম হল নিউ জেনারেশন ব্যালিস্টিক মিসাইল, প্রায় 2000 কিলোমিটার এর পাল্লা। অগ্নি প্রাইমের আওতায় চলে আসবে একাধিক প্রতিবেশী দেশ। মিশন দিব্যাস্ত্রর আওতায় 2024 সালে অগ্নি 5 মিসাইলের পরীক্ষা করে ভারত। এর মধ্যে ছিল MIRV সিস্টেম। এই সিস্টেম থাকার ফলে অগ্নি 5 মিসাইল একসঙ্গে 3 থেকে 4টি ওয়ারহেড বহন করতে পারবে, একাধিক জায়গায় আঘাত করতে পারবে অগ্নি 5। ফলে এবার ট্রেনের মাধ্যমেই একাধিক জায়গায় পরমাণু হামলা চালানো সম্ভব, রেল টানেলে লুকিয়ে থেকে। শত্রুর চোখকে ফাঁকি দিয়ে আচমকা হামলা চালাতে তৈরি ভারত। নিউক ট্রেন, যাতে থাকে মোবাইল লঞ্চার। ট্রেনের ওয়াগনেই চলন্ত লঞ্চার। অত্যাধুনিক সব ব্যবস্থাওয়ালা মিসাইল লঞ্চার থেকে ছোঁড়া যায় পরমাণু বোমা, যে শক্তি দেখিয়ে দিয়েছে ভারত। এই ট্রেনে যে ধরনের মিসাইল ব্যবহার করা হয় তাকে বলে রেল মোবাইল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। চলন্ত অবস্থাতেই উৎক্ষেপণ, লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত। প্রথম সাবেক সোভিয়েত ইউনিয়নের হাত ধরে প্রথম নিউক ট্রেনের চাকা গড়ায়। নাম ছিল BZHRK, কমব্যাট রেল বেসড মিসাইল কমপ্লেক্স। আর তার জন্য ছিল রাশিয়ার ভয়ঙ্কর মিসাইল সোভিয়েত RT-23 মোলোডেস্ট। নেটো তাকে ডাকত স্ক্যালপেল নামে। সাধারণ ট্র্যাকেই ট্রেন চলত। স্যাটেলাইটে এই নিউক ট্রেন ধরে ফেলা বেশ কঠিন ছিল। 1987 সালে এই ট্রেনের চাকা গড়ায়। 2005 সালে রাশিয়া এই ট্রেন বন্ধ করে। এরপর বারগুজিন নামে আরেকটি প্রজেক্ট চালু করে। যদিও হাওয়ায় হাওয়ায় খবর 2017 সালেই সে প্রজেক্ট বন্ধ হয়ে যায়। ফলে আন্তর্জাতিক মহল জানে রাশিয়ার কাছে আর কোনো নিউক ট্রেন নেই। কিন্তু দেশটা তো রাশিয়া। গোটা দুনিয়া জানে চীনের কাছেও রয়েছে এই ধরনের নিউক ট্রেন, কিন্তু কোথায়, কেমন, আজ পর্যন্ত তা প্রকাশ্যে আসেনি। চীন রেল মোবাইলের মতোই ক্যানিস্টার ইজেকশন টেস্ট করেছে DF-41 মিসাইলে। এরকমও শোনা যায় চীন হাই স্পিড ট্রেনেও নিউক্লিয়ার মিসাইল বসানোর পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। মুশকিল হলো চীন বা রাশিয়া কেউই তাদের সঠিক শক্তি প্রকাশ্যে আনে না, ফলে ফিসফাস বাড়তে থাকে আরও। কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার আলাদা একটা রেল প্রীতি রয়েছে। তারাও ট্রেনের মোবাইল লঞ্চারে শর্ট রেঞ্জ মিসাইল টেস্ট করেছে। এছাড়া কিম যে ট্রেনে চেপে যাতায়াত করেন সেটাই নিউক ট্রেনের মতোই বলে অনেকে মনে করেন। গোটা ট্রেনে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র। ট্রেনে আছে নানান বন্দুক, অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র, মেশিন গান থেকে মিসাইল পর্যন্ত ছোড়া যায় সেই ট্রেন থেকে। নিজস্ব নিউক্লিয়ার মোবাইল লঞ্চার তৈরি করে ফেলল ভারত। ফলে নিউক ট্রেন ভারতের কাছে আর স্বপ্ন নয়। 5000 কিলোমিটার পাল্লার অগ্নি 5 এখন ট্রেনেই লঞ্চ করতে পারবে ভারত। পরমাণু হামলা চালাতে পারবে দেশের যে কোনো প্রান্ত থেকে।
ভারত যদি পুরোদস্তুর নিউ ট্রেন তৈরি করে ফেলতে পারে তাহলে ভারতের কাছে তা বড়সড় অস্ত্র। যুদ্ধ শুরু হলে যে কোনো দেশেরই টার্গেট থাকে বিপক্ষ দেশের পরমাণু ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া। এক্ষেত্রে শত্রু দেশের নাগালের বাইরে চলন্ত পরমাণু ঘাঁটি। কোন ট্রেন নিউক ট্রেন তা কারো পক্ষেই বোঝা সম্ভব নয়। ফলে আচমকা হামলা চালাতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই নিউক ট্রেন। সাধারণ ট্রেনের ভিড়ে মিশে থাকতে পারবে রেল মোবাইল লঞ্চার। শত্রু দেশের স্যাটেলাইট চট করে ধরতে পারে না এই ধরনের ট্রেনকে। সে কারণেই রাশিয়ার নিউক ট্রেনকে ঘোস্ট ট্রেন হিসেবে ডাকে পশ্চিমা বিশ্ব। আর রাশিয়া দাবি করে তাদের ওরকম কোনো ট্রেন নেই। নিউক ট্রেন সাধারণ রেল ট্র্যাকেই চলে। একাধিক টানেল আন্ডারপাসে যেতে পারে ট্রেন। স্যাটেলাইটের পক্ষে তাই ধরে ফেলা খুব কঠিন। ভারত পরমাণু হামলার ক্ষেত্রে নো ফার্স্ট ইউজ পলিসি নিয়ে চলে, অর্থাৎ শত্রু দেশ পরমাণু হামলা করলে তবেই ভারত তার পরমাণু জবাব দেবে। সেক্ষেত্রে প্রথম হামলা আটকানো না গেলে রেল মোবাইল লঞ্চারকে সুরক্ষিত রাখা সম্ভব। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকতে পারে সাধারণ ট্রেনের ভিড়ে মিশে থাকতে পারে ভারতের নিউক ট্রেন। এরই সঙ্গে রেল মোবাইল লঞ্চারের মাধ্যমে নতুন করে আত্মনির্ভর ভারতের ব্র্যান্ডিং করে ফেলল ভারত, কারণ এই প্রযুক্তি একেবারে দেশীয়। ডিফেন্স সিস্টেমে বা ডিফেন্স ইন্ডাস্ট্রিতে আগামী দিনে সেলফ রিলায়েন্স হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজিক স্ট্যান্ড। ভারতবর্ষ যে ধরনের মিসাইল পরীক্ষা করল বা যে ধরনের মিসাইল পরীক্ষা করছে সেটা প্রমাণ করে দেয় যে ভারত বাণিজ্যিকভাবে যেমন নিজেকে প্রস্তুত করছে ইন ওয়েপন ইন্ডাস্ট্রি, সেরকম সেলফ রিলায়েন্সের দিকে প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে প্রতিরক্ষা ক্ষেত্রে রেল মোবাইল লঞ্চারের সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুরুতেই এক মায়ের কাহিনী দেখালাম। আচ্ছা, আমরা যেই মাতৃশক্তির আরাধনা করি, সত্যিকারের মাকে, নারী শক্তিকে, মেয়েকে, মানে আমাদের বাড়ির মা, আমাদের বাড়ির মেয়েকে আমরা পর্যাপ্ত সম্মান দিতে পারি? আমাদের চেনা মহিলাকে আমরা ঠিক সেভাবেই সম্মান জানাই? চেনা মেয়েটিকে ঠিক ততটাই প্রাপ্য মর্যাদা আমরা দিতে পারি? আর যদি দিয়েই থাকি, বছরে একবার পুজোয় যে আয়োজন, যে উন্মাদনা, তা যদি আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয়, তাহলে কোনো পুজোর আগে আরজিকর, কোনো পুজোর আগে পাঁশকুড়া কেন দেখতে হয়? দেবীপক্ষে মায়ের আরাধনা, সপরিবারে মর্তে আসছেন উমা। মাতৃশক্তির আরাধনা করতে সেজে উঠছে চারপাশ। উৎসবের আয়োজনে খামতি রাখতে নারাজ নয় কেউই। আর এই সময় একটা প্রশ্ন জোরদার হয়ে উঠছে বারবার। দেবীর আরাধনা তো হচ্ছে, কিন্তু কেমন আছেন আমাদের ঘরের মেয়েরা? কেমন আছেন আমাদের ঘরের মায়েরা? দেবীকে সম্মান জানানো হচ্ছে, তাদের সম্মান রাখছে সমাজ। আরজিকর থেকে পাঁশকুড়া, কখনো কসবা, কখনো জয়নগর, বারবার নারী নির্যাতন, খুন, ধর্ষণের অভিযোগ। পুজোর আবহেও বারবার ঘুরে ফিরে আসছে একটাই প্রশ্ন, এই ছবির কবে বদল হবে? প্রশ্ন তুলছেন শহরের একাধিক মহিলা পরিচালিত পুজো কমিটির সদস্যরাও। পুরুষরা যেভাবে পুজোর আয়োজনে এগিয়ে আসছেন, মেয়েদের সমানাধিকার সম্মানের প্রশ্নেও তারা একইভাবে এগিয়ে আসুন, এটাই তাদের অনেকের আশা। বালিগঞ্জের বৈশাখী সংঘের পুজো হচ্ছে সম্পূর্ণ মহিলাদের উদ্যোগে। সেই মণ্ডপ থেকে উঠছে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দাবি। যুগের পর যুগ ধরে যে মাতৃবন্দনা চলছে, সেই মা, সেই নারী, তাকেই কি কোথাও না কোথাও অবদমিত করে রাখার চেষ্টা চলছে পুরুষ সমাজে? উঠছে প্রশ্ন। মায়ের পুজো করছি আমরা সবাই, কিন্তু এই আমরা তো একটা সেফটি ডিজার্ভ করি। আমরা যদি কোনো মানে একটা ফাঁকা রাস্তা দিয়ে আমরা চেষ্টা করি তাড়াতাড়ি বাড়ি যাওয়ার, তো কোনো শর্টকাট রুটে যে তখনও কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভয়ে কাজ করে যে আমরা তাড়াতাড়ি ঠিকভাবে পৌঁছাতে পারবো কিনা বাড়িতে। আর একটা জিনিসই মনে হয় যে আমরা এখনও সেই জায়গাটা, আমরা যতই বলি না কেন উইমেন এম্পাওয়ারমেন্ট, আমরা নারীদেরকে এগিয়ে দিচ্ছি, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছি, সবই দিচ্ছি, ঘরে বাইরে আমার এখনও মনে হয় যে না, আমরা সেই যোগ্য সম্মানটা পাই না বা পাচ্ছি না। পুরুষরা এখনও হয়তো নারীদের এখনও পিছিয়ে ভাবে, অনেক মানে নিচে রাখতে এখনও চায়। যেখানে এখন সমাজে সমস্ত নারীরা প্রতিষ্ঠিত,
সেখানে মানে সেই পরিবর্তনটা পুরুষরা আজও মেনে নিতে চায় না। মেয়েরা এখনো পর্যন্ত আনসেফ, সেই জায়গাটা রয়েই গেছে। আমরা এত প্রোটেস্ট করছি, এত কিছু করছি, তারপরেও সেম জিনিসটাই হয়ে চলেছে। পরিবর্তন আনতে হবে মানসিকতার। শুধু পুজোর সময় দেবী দুর্গাকে সম্মান নয়, সারা বছর নারীকে সম্মানের শিক্ষা দিতে হবে, মনে করেন কালীঘাটের অ্যানোন ক্লাবের সদস্যরা। শহরের সম্পূর্ণ মহিলা পরিচালিত পুজো এটি। নারী নির্যাতনের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিচ্ছেন এই পুজো উদ্যোক্তারা। আজকে বিভিন্ন ঘটনায় যা দেখাচ্ছে বা দাঁড়াচ্ছে বা আমরা যেগুলো সম্মুখীন হচ্ছি, তাতে তো এখন খুব সময় এসেছে সমস্ত নারীদের একসঙ্গে এক মানসিকতা হওয়ার। সবসময় ছেলেদের মাকে অবশ্যই সেইভাবে তার সন্তানকে ছোট থেকে যখন বড় করবে, তাকে সেইভাবে শিক্ষা দিয়ে বড় করতে হবে যে একটা সম্মান প্রত্যেক মাকে মেয়েকে প্রত্যেককে দেওয়া উচিত। মা আমাদের শক্তির রূপ, সিম্বলিক তিনি। তাকে আমরা মানে পথ প্রদর্শক হিসেবে রেখে করতে হবে আমাদের নিজেদেরকে। উৎসব হচ্ছে, দেবীর আরাধনা হচ্ছে, মেয়েদের ছবির বদল শেষ পর্যন্ত হবে কি? দেবীপক্ষের শুরুতেই রাজপথে নেমেছে জনতার ঢল। দুদিন পরে ফেস্টিভ মুডকে কয়েক গুণ বাড়িয়ে দেবে মণ্ডপে ওঠা ঢাকের বোল। পুরুষ ঢাকিদের টেক্কা দিতে কোমর বেঁধে লেগে পড়েছেন মহিলা ঢাকিরাও। আসানসোলের বার্নপুরের ধেনুয়া গ্রাম। ধেনুয়ার কালীকৃষ্ণ আশ্রমের মাঠে প্রতিদিন বিকেলে চলছে মহিলা ঢাকিদের মহড়া। শুধু ঢাক চর্চা নয়, 2-3টে ঢাক একসঙ্গে নিয়ে দিব্যি চলছে কেরামতি। হেসেল সামলে একসঙ্গে 5টি ঢাকে বোল তুলছেন শিল্পাঞ্চলের মহিলা ঢাকিরা। প্রথম একটু অসুবিধা হতো, তারপর থেকে অভ্যাস হয়ে গেল। 10-15 দিন খুবই কষ্ট হতো, তারপর থেকে অভ্যাস হয়ে গেল, আর আমাদের অসুবিধা বোঝায় না। আগে কাজ মানে বাড়িতে রান্না বান্না করতাম, বর কাজ করতো। তারপর 1 বছর পর আমরা রেসেল দিলাম, 1 বছর। তারপরে আমরা অনেক বাইরে সাহায্য পাই, তারপরে আমরা যাই। কেমন লাগছে? খুব ভালো লাগে, এনজয় হয় খুব। ঢাক বাজায়, কষ্ট হয় না? না, কষ্ট হয় না। পরিবারের উৎসাহে ধেনুয়ার বাদ্যকর পাড়ায় গড়ে উঠেছে মহিলা ঢাকির দল। বার্নপুর শিল্পাঞ্চলের বিভিন্ন উৎসবে ঢাক বাজিয়ে হইচই ফেলে দিয়েছেন মহিলা শিল্পীরা। তাই এবছর শুধু শিল্পাঞ্চল থেকেই নয়, তাদের ডাক পড়েছে পড়শি রাজ্য থেকেও। বাসুদেব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। সত্যি শুনতে না সবসময় ভালো লাগে না, কিন্তু সত্যি শোনা অভ্যেস করুন। সত্যির দম আলাদা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।